জুলাই ঘোষণা নিয়ে ফেব্রুয়ারির শুরুতেই ঐক্যমতে পৌঁছবে রাজনৈতিক দলগুলো। আশা প্রধান উপদেষ্টার সংস্কার এগিয়ে নেওয়ার প্রত্যয়। শুধু দল নয়, জনগণের সমর্থন নিয়ে দেশকেও পুনর্গঠন করতে চায় বিএনপি। তিনটি সদস্য নবায়ন কর্মসূচিতে বললেন তারেক রহমান। মেডিকেল ভর্তি পরীক্ষায় ফল বাতিলের দাবিতে বিক্ষোভ। কোটায় উত্তীর্ণ 193 জনের ফল স্থগিত। 29 জানুয়ারির মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত। এবং পুলিশ, র্যাব ও আনসারের নতুন পোশাক চূড়ান্ত। সীমান্ত সামলাতে বিজিবিকে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহারের অনুমতি। বিজিবি কেন তারা সাউন্ড গ্রেনেড মানে নাই বা কেন টিয়ারশেল মানে নাই, এইগুলি তো বিজিবির কাছে নাই। আমরা তাদের এখনো পারমিশন দিয়ে দিয়েছি এবং খুব তাড়াতাড়ি এই জিনিসগুলি ক্রয় করা হবে। দর্শক, আমন্ত্রণ সংবাদ রাতে। শুনছিলেন সংবাদ শিরোনামগুলো, সঙ্গে রয়েছে আমি তানজিয়া চৌধুরী। জুলাই ঘোষণার বিষয়ে ফেব্রুয়ারির প্রথম দিকেই রাজনৈতিক দলগুলো ঐক্যমতে পৌঁছবে বলে আশা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মার্কিন দূতাবাসের নতুন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাকসন সাক্ষাৎ করতে এলে তিনি এই আশাবাদ জানান। ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশের চলমান সংস্কার উদ্যোগ জুলাইয়ের ঘোষণায় রাজনৈতিক ঐক্যমত গড়ে তোলার জন্য সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। ঘণ্টাব্যাপী বৈঠকে প্রতিবেশীদের সঙ্গে ঢাকার সম্পর্ক, রোহিঙ্গা সংকট সমাধানে অগ্রগতি এবং মিয়ানমার পরিস্থিতি নিয়েও আলোচনা করেন প্রধান উপদেষ্টা এবং মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স। ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশ সব প্রতিবেশীর সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দেয়। শুধু দল নয়, জনগণের সমর্থন নিয়ে দেশকেও পুনর্গঠন করতে চায় বিএনপি, জানালেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার রাজধানীর গুলশান কার্যালয়ে বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে নিজের সদস্য পদ নবায়ন করেন তারেক রহমান। পরে মহাসচিব ও জ্যেষ্ঠ নেতারা সদস্য পদ নবায়নের ফর্ম পূরণ করেন। 20 টাকা দিয়ে সবাই সদস্য পদ নবায়ন ফর্ম সংগ্রহ করেন। এ সময় দেশের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বানও জানান তারেক রহমান। যেই মানুষগুলো এত ঝড়ের পরেও দলটিকে ধরে রেখেছে, যেই মানুষগুলো দলকে নিয়ে গিয়েছে সাধারণ মানুষের কাছে, যেই নেতাকর্মীগুলো, যেই কর্মীগুলো নিয়ে গেছেন মানুষের কাছে, মানুষের মধ্যে ধরে রেখেছে দলগুলোকে, যেই মানুষগুলোর কারণে আজ আমরা আমাদের অবস্থান থেকে আমাদের কথাগুলো বলতে পারছি, সেই মানুষগুলোকে আবার আমরা একত্রিত করতে চাই, ঐক্যবদ্ধ করতে চাই। এবং সেই জন্যই আজকে আমাদের এই সদস্যপদ নবায়নের আজকের এই আনুষ্ঠানিকতা। এমবিবিএস ভর্তি পরীক্ষায় কোটায় উত্তীর্ণ 193 জনের ফলাফল স্থগিত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এর আগে কোটার নামে আবারও বৈষম্য হচ্ছে এমন অভিযোগে তুলে এমবিবিএস 2024-25 সেশনের ভর্তি পরীক্ষার ফল বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেন মেডিকেল ও সাধারণ শিক্ষার্থীরা। সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশে তারা অভিযোগ করেন, কম মেধাবীরা এই পেশায় এলে চিকিৎসা ব্যবস্থার উপর মানুষ আস্থা হারাবে। হাসান মাহমুদের রিপোর্ট। এমবিবিএস 2024-25 সেশনে ভর্তি পরীক্ষার ফলাফলে কোটায় উত্তীর্ণ 193 জনের ফলাফল স্থগিত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। কোটার সনদ যাচাই বাছাই শেষে 29 জানুয়ারির মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বলেও জানায় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। রোববার প্রকাশিত ভর্তি পরীক্ষার ফলাফলে দেখা যায়, সাধারণ কোটায় 5380 আসনে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের সর্বনিম্ন নম্বর 70-এর বেশি। অপরদিকে মুক্তিযোদ্ধা কোটায় সুযোগ পেয়েছে 40 নম্বর পেয়ে পাশ করা সবাই। এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারে ভর্তি পরীক্ষার ফলাফল বাতিলের দাবিতে বিক্ষোভ করে মেডিকেল শিক্ষার্থী ও ভর্তি ইচ্ছুরা। গতকাল যে রেজাল্ট প্রকাশিত হয়েছে তা যেন অনতিবিলম্বে পুনঃপ্রকাশ করা হয় এবং যোগ্য শিক্ষার্থীদের তাদের মেধা প্রকাশ করার সুযোগ দেওয়া হয়। সেই প্রশ্নে কিভাবে এখনো পড়ার সুযোগ নিয়ে তথাকথিত আন্দোলনকারীদের দাবি, কম মেধাবীরা চিকিৎসা পেশায় এলে স্বাস্থ্য ব্যবস্থা ঝুঁকির মুখে পড়বে। যে 37 পেয়েছে সে যদি কোনো কারণে আপনাদের ভুল চিকিৎসা দেয়, ভাইয়া আপনারা তো আমাদের কি দোষারোপ করবেন? এই জায়গায় মেডিকেল অ্যাডমিশন টেস্ট, যেটা হচ্ছে বেস, ডাক্তার তৈরির বেস যেখানে হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্ট, সেখানেই অযোগ্য স্টুডেন্ট নির্বাচন করা হচ্ছে, তাহলে বিষয়টা প্রশ্নবিদ্ধ না? 37 পেয়েছে এবং মেডিকেলে চান্স পেয়েছে, এবং যে 73 কম 70 পেয়েছে সে চান্স পায়নি, মানে এটা তো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এটা একটা মারাত্মক বৈষম্য। এটা যদি নতুন বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ, তাহলে জুলাই আন্দোলনের মর্যাদা কই থাকলো? মেডিকেল শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিদুর
শাহীন সরকার। আমরা চাই অতি দ্রুততম সময়ের মধ্যে মেডিকেলের ফলাফল মেধার ভিত্তিতে পুনঃপ্রকাশিত হয়। একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা সহ অন্যান্য যে সমস্ত অযৌক্তিক কোটা রয়েছে 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে অতি দ্রুত সময়ের মধ্যে সেগুলোকে বাতিল করতে হবে। একই দাবিতে বিক্ষোভ করেছে চট্টগ্রাম, রাজশাহী সহ দেশের বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থীরাও। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। দিনভর মেডিকেল শিক্ষার্থীদের আন্দোলনের খবর সংগ্রহ করেছেন আমাদের সহকর্মী হাসান মাহমুদ। এ নিয়ে আলোচনা করতে স্টুডিওতে যুক্ত হয়েছেন আমার সাথে আমাদের সহকর্মী হাসান মাহমুদ। আমি সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। হাসান, কেমন আছেন? জি, অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। হাসান, আপনার প্রতিবেদনটি দেখলাম। কোটায় উত্তীর্ণ 193 জনের ফলাফল স্থগিত করা হয়েছে, আপনার প্রতিবেদনে উঠে এসেছে এটি। আমি আসলে জানতে চাচ্ছি যে আসলে এই সুনির্দিষ্টভাবে কি বলছে আসলে স্বাস্থ্য মন্ত্রণালয়, এই যে কোটায় যারা উত্তীর্ণ হয়েছে 193 জনের ফলাফল স্থগিত হয়েছে এই বিষয়ে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিছুক্ষণ আগে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সেখানে যেটি বলা হয়েছে যারা কোটায় উত্তীর্ণ হয়েছেন, অর্থাৎ কোটা কিন্তু আপনারা জানেন যে মেডিকেল ভর্তি পরীক্ষায় এবার হচ্ছে 5380টি আসন রয়েছে মোট। সেখান থেকে 265 জনের আসন হচ্ছে যেটি কোটায় বরাদ্দ, অর্থাৎ 5% করে 265 জনের মুক্তিযোদ্ধা কোটায় বরাদ্দ করা হয়েছে। কিন্তু সেখানে কিন্তু 265 জন মুক্তিযোদ্ধার সন্তান ছিলেন না, ফলে 193 জন প্রার্থী কিন্তু পাওয়া গেছে। ফলে এই 193 জন প্রার্থী নেওয়া হয়েছে মুক্তিযোদ্ধা কোটা থেকে, এবং বাকি যে 77টি সেটি কিন্তু সাধারণ কোটা থেকেই ফিল আপ করা হয়েছে। এখন বিপত্তিটা হয়েছে যে যেহেতু যে পরিমাণ কোটা রাখা হয়েছে সেই পরিমাণ প্রার্থী এবার পাওয়া যায়নি, ফলে যারা মাত্র 40 পেয়ে পাশ করেছে তারাও কিন্তু এই কোটায় কিন্তু ভর্তি হতে পারছে। অন্যদিকে যদি দেখা হয় যে এবার যেটা সর্বনিম্ন যিনি চান্স পেয়েছেন সেটি হচ্ছে প্রায় 74 নাম্বার পেয়ে কিন্তু চান্স পেয়েছেন। অর্থাৎ এবছরে কিন্তু যে প্রশ্নের ধরনটা সেটি কিন্তু অনেকটা সহজ ছিল এবং অন্যান্য বছরের তুলনায় এবার কিন্তু মার্কের পরিমাণটা বেশি। আমি যে কম নাম্বার নিয়ে একটা প্রশ্ন করতে চাই, আমার কাছে একটা প্রশ্ন আছে। এই শিক্ষার্থীদের তো দাবি ছিল আসলে কম নম্বর নিয়ে কোটায় চান্স পাওয়াদের একদম পুরোপুরি বাতিলের, তো এখন স্থগিতের পর আন্দোলনকারীরা এ নিয়ে আসলে কি বলছেন? তারা যেটি চাচ্ছেন যে এখানে একটা বৈষম্য করা হচ্ছে, কেউ 70 পেয়েও চান্স পাচ্ছে না, 70 71 পেয়েও কিন্তু এবার সাধারণ কোটায় চান্স পায়নি। অন্যদিকে যারা 40 পেয়ে জাস্ট পাস করেছে তিনিও কিন্তু মুক্তিযোদ্ধা কোটা থাকার কারণে কিন্তু চান্স পাচ্ছেন। তো এটা একটা মানে যোগ্যতার দিক থেকেও অনেকটা ব্যারিয়ার, যেহেতু একটি প্র্যাকটিক্যাল প্রফেশন, এটা হচ্ছে ডক্টরের প্রফেশনটা অনেকটা প্র্যাকটিক্যাল। সেখানে যদি এইসব মানে মেধাবীদেরকে না নেওয়া হয় বা তুলনামূলক কম মেধাবীরা এখানে চান্স পায়, তাহলে কিন্তু এখানে তারা যে রেসটা 5 বছরের যে তাদের একাডেমিক কার্যক্রমের যে রেসটা, এখানেও কিন্তু অনেকটা পিছিয়ে যায়। ফলে শিক্ষার্থীদের মধ্যে কিন্তু একটা বঞ্চনা তৈরি হয়। এবং এখানে সাধারণ শিক্ষার্থীরা যেটা বলছিলেন যে আমরা যে প্রতিবেদন দেখলাম এবং সারাদিনে আমরা যেটা দেখেছি যে সেখানে শিক্ষার্থীরা বলছেন যে এটা টোটালি একটা বৈষম্য, যেখানে বৈষম্য বিরোধী আন্দোলনের পরে 2024-এর যে আন্দোলন, সেখান থেকে আমরা বৈষম্য দূর করে কোটা বিলুপ্ত করার কথা হয়েছিল, কিন্তু এবার কিন্তু আসলে সেই কোটাটা রাখা হয়েছে মুক্তিযোদ্ধার কোটা। তবে এখানে একটা পরিবর্তন এসেছে, সেটি হচ্ছে যে অন্যান্য বছর কিন্তু ছিল মুক্তিযোদ্ধার সন্তান এবং তার সন্তানরা, অর্থাৎ মুক্তিযোদ্ধার নাতিপুতি যারা ছিল তারাও কিন্তু এই কোটার অধীনে ছিল। এবার কিন্তু সেই কোটাটা বাতিল করা হয়েছে। ফলে অন্যান্য বছর যেটা দেখা গেছে যে মুক্তিযোদ্ধার সন্তান তার সন্তানরা যখন ছিল, ফলে কোটা কিন্তু পূরণ হতো এবং সেখানে কিন্তু একটা সার্টেন মার্ক পেয়ে কিন্তু তারা ভর্তি হতে পারতো। কিন্তু যেহেতু মুক্তিযোদ্ধার সন্তানরা সেই তুলনায় অনেকটা কম এবার অংশগ্রহণ করেছে, কারণ তারা যেহেতু মুক্তিযোদ্ধার অনেক বয়স হয়ে গেছে, সেখানে সন্তানরা অনেকটা কম, ফলে কিন্তু একটা গ্যাপ তৈরি হয়ে গেছে। 40 মার্ক পেয়ে কিন্তু এটা হচ্ছে। তবে এখন পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয় যেটা সিদ্ধান্ত নিয়েছে যে এখানে আমরা কিছুক্ষণ আগে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাইদুর রহমান স্যারের সাথেও কথা বলছিলাম, তিনি যেটি বলছেন যে মুক্তিযোদ্ধাদের বয়স কিন্তু এই মুহূর্তে কমপক্ষে 70 বা 70-এর কাছাকাছি। তো সেক্ষেত্রে তাদের সন্তানের সংখ্যাটা হয়তো এতটা হবে না, ফলে কোটাতে যৌক্তিক পর্যায়ে তারা সংস্কারের কথা বলছেন। এবং সেই অনুযায়ী যে 193 জনকে যে এখন বাছাই করা হয়েছে তারা আদৌ কি মুক্তিযোদ্ধার সন্তান কিনা সেটির জন্য কিন্তু তাদেরকে স্থগিত করা হয়েছে এবং তাদের যে অরিজিনাল সনদপত্রগুলো যাচাই করা হচ্ছে যে তাদের যদি সনদ হয়ে থাকে তাহলে হয়তো এবার অন্তত নিতে পারে, কারণ যেহেতু একটা প্রজ্ঞাপন হয়ে গেছে সেটি কিন্তু তারা আসলে কোনোভাবে চেঞ্জ করার এই মুহূর্তে সুযোগ নেই স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে, সেটাই কিন্তু বলা হচ্ছে।
অসংখ্য ধন্যবাদ হাসান মাহমুদ। আপনার মাধ্যমে আসলে আমাদের দর্শককে এই বিষয়ে অনেক কিছু জানাতে পারলাম। পরবর্তীতে আবারও জানার চেষ্টা করবো আপনার মাধ্যমে। ধন্যবাদ দর্শক, হাসান মাহমুদ আমাদের সহকর্মী আমার সাথে যুক্ত ছিলেন। ভোটের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের যাত্রা শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসিরউদ্দিন। সোমবার সকালে সাভারে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় ভোটে সব ধরনের অনিয়মের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বানও জানান সিসি। শিউলি রায় রিপোর্ট। সারা দেশে শুরু হয়েছে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম। সোমবার সকালে ঢাকা সাভার উপজেলা পরিষদ মিলনায়তনে এই কার্যক্রম উদ্বোধন করেন সিএসি AMM নাসিরউদ্দিন। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলবে আগামী 3 ফেব্রুয়ারি পর্যন্ত এবং বায়োমেট্রিক নিবন্ধন 5 ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে চলবে 11 এপ্রিল পর্যন্ত। প্রথমবার ভোটার হতে পেরে খুশি তরুণরা। আর হালনাগাদ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার কথাও জানান কর্মকর্তারা। আশা করছি যে পরবর্তী নির্বাচনে আমরা সুষ্ঠুভাবে নির্ভয়ে নির্দ্বিধায় ভোট প্রদান করতে পারবো এবং দেশের যে সঠিক জনপ্রতিনিধি তাকে বেছে নিতে আমরা ভূমিকা রাখবো। যারা ভোটার হবেন তাদের সমস্ত তথ্য আমরা কালেকশন করব, তথ্য যাচাই করে তাদেরকে আমরা ভোটার বানাবো। মানুষের হারানো ভোটাধিকার পুনরুদ্ধারে ইসি কাজ করছে বলে জানান নির্বাচন কমিশনাররা। সঠিক তথ্য সংগ্রহের মাধ্যমে শতভাগ নির্ভুল ভোটার তালিকা প্রণয়নে নির্দেশনা দেন তারা। যে ভোট নিয়ে মানুষের মধ্যে অনীহা ছিল, যে ভোট নিয়ে মানুষের মধ্যে দ্বিধা ছিল, যে ভোটের ব্যাপারে মানুষের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন ছিল, আজকে এই মুহূর্ত থেকে আমরা আশা করব সেই অনীহা, সেই তাদের অগ্রহণযোগ্যতা বা গ্রহণযোগ্যতা সম্পর্কে তাদের যে মনে প্রশ্ন ছিল সে প্রশ্ন অবসারিত হবে ইনশাআল্লাহ। জুলাই আগস্ট আন্দোলনে হতাহতদের প্রত্যাশা পূরণের অঙ্গীকারও করেন নির্বাচন কমিশনাররা। স্যার, একটা ভালো নির্বাচন দিয়ে, তা না হলে আমার এই পা সুস্থ হলে আমি আবার আন্দোলনে নামবো। কি আকুতি একটা ভোট দেওয়ার জন্য। বর্তমান নির্বাচন কমিশন কোনো রংবিহীন, চেহারাবিহীন একটি কমিশন। আমরা প্রতিজ্ঞাবদ্ধ, আমরা আমাদের ওই সন্তানের প্রত্যাশা পূরণ করব। আর ভোটের জন্য সব অনিয়মের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান প্রধান নির্বাচন কমিশনার। আপনার অধিকার যাতে কেউ এনক্রোচ করতে না পারে, ভোটের দিন যাতে কেউ আপনার অধিকার হরণ করতে না পারে, কেউ যাতে ভোট কেন্দ্র দখল করতে না পারে, ভোটের বাক্স কেড়ে নিতে না পারে, আপনাকে অযাচিতভাবে ইনফ্লুয়েন্স করতে না পারে ভোটারদেরকে, সেইটা জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে আমাদের। 2008 সালের 1 জানুয়ারি বা তার আগে যাদের জন্ম অথবা বিগত ভোটার তালিকা থেকে যারা বাদ পড়েছেন তাদের নিবন্ধন করা হবে চলতি কার্যক্রমে। তাদের এই আক্ষেপ আমরা বুঝাতে চাই। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। পুলিশ, বিজিবি, আনসারের পোশাক পরিবর্তন হচ্ছে। পোশাকের পাশাপাশি মনোবলেও পরিবর্তন আনতে হবে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন দ্রুতই মাঠ পর্যায়ে কার্যক্রম শুরু হবে। জানান অনাকাঙ্ক্ষিত যে কোনো ঘটনা এড়াতে সীমান্তে বিজিবিকে টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে। 31 জানুয়ারির পর অবৈধ বিদেশিদের পাশাপাশি তাদের চাকরিদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান উপদেষ্টা। আরও জানাচ্ছেন নাফিয়া ফারজানা। পাল্টে যাচ্ছে পুলিশ, র্যাব ও আনসারদের পোশাক। 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর এ3 বাহিনীকে ঢেলে সাজানোর অংশ হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে নতুন পোশাকের চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে এই তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। শিগগিরই মাঠ পর্যায়ে বাস্তবায়ন শুরু হবে জানিয়ে তিনি বলেন, পোশাক পরিবর্তনের মাধ্যমে বাহিনীর মনোবলেও পরিবর্তন হবে। পোশাকের সিদ্ধান্তটা হয়ে গেছে পুলিশের জন্য, র্যাবের জন্য এবং আনসারের জন্য। আমি বারবার একটা বলি, আপনারা কিন্তু একটা ক্ষেত্রে হলো সবচেয়ে বেশি জোর দেবেন, এই হলো দুর্নীতি। আপনারা যদি দেশ থেকে দুর্নীতিটা রোধ করতে পারেন অনেকটাই সমাধান হয়ে যাবে। সীমান্ত পরিস্থিতি নিয়ে উপদেষ্টা বলেন, সীমান্ত সুরক্ষা সহ যে কোনো সংকট এড়াতে বিজিবির জন্য সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল কেনা এবং ব্যবহারের অনুমতি দেয়া হয়েছে। বিজিবি কেন তারা সাউন্ড গ্রেনেড মারে নাই বা কেন টিয়ার শেল মারে নাই বা এইগুলি তো বিজিবির কাছে নাই।
যেহেতু বিজিবির কাছে তো সব লেথাল ওয়েপেন, এই জন্য তো ওটা তো তারা মারতে পারে নাই। এই জন্য আমরা তাদের এখনো পারমিশন দিয়ে দিয়েছি এবং খুব তাড়াতাড়ি এই জিনিসগুলি ক্রয় করা হবে। প্রশ্নের জবাবে তিনি জানান, ৩১ জানুয়ারির পর বাংলাদেশে অবস্থানরত অবৈধ বিদেশিদের পাশাপাশি তাদের চাকরিদাতাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। যারা অবৈধভাবে আসছে তারা আমাদের ৩১শে জানুয়ারির পর আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিব। বর্তমানে দেশে অবৈধভাবে বসবাসকারী বিদেশির সংখ্যা ৩১,৬৪৮ জন, যা আগে ছিল ৪৯,২২৫ জন। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এর আমন্ত্রণে চীনের উদ্দেশ্যে যাত্রা করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর এটি প্রথম দ্বিপাক্ষিক চীন সফর। সোমবার বিকেলে তিনি ঢাকা ত্যাগ করেন। অর্থনীতি, বাণিজ্য সহ বিভিন্ন বিষয়ের পাশাপাশি তিস্তা প্রকল্পে চীনের সাথে MOU নবায়ন করার কথা রয়েছে। এছাড়া রোহিঙ্গা সংকট নিরসনে চীনের সহায়তা চাইবে বাংলাদেশ। কোনো নীতিমালা ছাড়া সাজাপ্রাপ্ত আসামিকে রাষ্ট্রপতির ক্ষমা করার ক্ষমতা কেন অসাংবিধানিক হবে না তা জানতে চেয়ে হাইকোর্টে রিট হয়েছে। সোমবার রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী ইশরাত হাসান। এতে বলা হয়, সংবিধানের ৪৯ অনুচ্ছেদ রাষ্ট্রপতির ক্ষমা করার ক্ষমতা রয়েছে। এই ক্ষমতা অবাধ, যার কোনো নীতিমালা নেই, যা সংবিধানের ৭, ২৭, ৩১ এবং ৩২ নম্বর অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক। বছরের পর বছর রাষ্ট্রপতি ক্ষমা করার ক্ষমতার চূড়ান্ত অপব্যবহার হয়েছে। এর ফলে জনমনে ন্যায় বিচার পাওয়া নিয়ে আশঙ্কা তৈরি হয় বলেও দাবি তার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার কার্যক্রমের বৈধতা চ্যালেঞ্জ করে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের আবেদনের আদেশ বুধবার। সোমবার দুপুরে শুনানি শেষে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান, সাবেক সেনা কর্মকর্তা মূলত বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই আবেদন করেছে। এদিকে গণহত্যার মামলায় পুলিশের সহকারী কমিশনার তানজিল আহমেদ ও 2 কনস্টেবলকে কারাগারে পাঠানো হয়েছে। সাবরিনা মজুমদারের রিপোর্টে আমরা বাকিটা জানব। ৭১-এর যুদ্ধাপরাধের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছিল পতিত আওয়ামী লীগ সরকার। সে আদালতে এখন চলছে জুলাই আগস্টে ছাত্র জনতা গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচার কার্যক্রম। বিচার কাজ শুরুর পর প্রথমবারের মতো আসামিপক্ষের এক আইনজীবী ট্রাইব্যুনালের বিচারের এখতিয়ার নিয়ে প্রশ্ন তোলেন। একই সঙ্গে খালাস চেয়ে বিচারিক প্রক্রিয়া অবৈধ বলে আবেদন করেছেন। গুম, হত্যা, অপহরণ সহ একাধিক অভিযোগে কারাগারে থাকা সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের আবেদনে বলা হয়, যুদ্ধাপরাধের বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনালে জুলাই আগস্টের হত্যা বিচার চলতে পারে না। আমাদের যে 1971-এ যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের যে অপরাধী ছিল তাদেরকে বিচার করার জন্য এই ট্রাইব্যুনালটা গঠিত হয়েছিল। এবং এখন যে এই ট্রাইব্যুনালে যে এখন যে বিচারটা হচ্ছে সেটা হচ্ছে জুলাই আগস্ট। এটা হচ্ছে একটা পলিটিক্যাল কনফ্লিক্ট। এখানে কোনো ওয়ারের বিশেষত্ব নাই এবং কোনো ওয়ার নাই। শুধু তাই নয়, আইনের সংশোধন, বিচারকদের ক্ষমতা নিয়েও প্রশ্ন তুলেন তিনি। এ বিষয়ে আগামী বুধবার আদেশ দেবে বিশেষ ট্রাইব্যুনাল। সুতরাং গুম শব্দটা যদি নাও থাকে, গুমের অপরাধের বিচার এই আইনেই হওয়া সম্ভব ছিল বা এখনও সম্ভব। পরবর্তী সময়ে যে সংশোধনী আনা হয়েছে সেটা রেট্রোঅ্যাক্টিভ হবে এই কারণে, কারণ 1973 সালে যখন ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টটা প্রণয়ন করা হয়, সেই আইনে বলা ছিল যে এই আইন প্রণয়নের পূর্বে অথবা পরে এই আইনে বর্ণিত যত অপরাধ হয়েছে সেগুলোর বিচার করার ক্ষমতা ট্রাইব্যুনালের থাকবে। চিফ প্রসিকিউটর বলছেন, মূলত বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ এবং বিচারকদের বিব্রত করতে এই আবেদন করা হয়। মূল উদ্দেশ্য গণমাধ্যমের নজর কাড়া। অহেতুক বিতর্ক তৈরি করে একটা হাইপ তৈরি করার চেষ্টা, এই পিটিশনের পেছনে একটা ম্যালাফাইডি ইন্টেনশন তাদের আছে। সেই কথাটাই আমরা আদালতে বলেছি যে আপনারা এই আদালতে যে অ্যাপ্লিকেশনটা দিয়েছেন এটা ম্যালাফাইডি উদ্দেশ্যে, একটা হাইপ তৈরি করার উদ্দেশ্যে। এই কারণেই তাদের এই একটা এক্সাম্পলারি কস্ট হওয়া উচিত। এটা রিজেক্ট করার পাশাপাশি তাদের একটা জরিমানা হওয়া উচিত। এদিন ছাত্র জনতা গণহত্যায় জড়িত পুলিশের সহকারী কমিশনার তানজিল আহমেদ, 2 কনস্টেবল হোসেন আলী এবং আকরাম হোসেনকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। ওমরা ও ভিজিট ভিসায় ভ্রমণকারীদের জন্য মেনিনজাইটিস
টিকা বাধ্যতামূলক করেছে সৌদি আরব সরকার। দেশটিতে প্রবেশের অন্তত 10 দিন আগে এ টিকা নিতে হবে বলে দেশ টিভিকে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। আগামী 10 ফেব্রুয়ারি থেকে কার্যকর হচ্ছে এ নিয়ম। অন্য ক্যাটাগরিতে সৌদি আরব ঘিরে উমরা করতে চাইলে তার জন্য এ নিয়ম প্রযোজ্য হবে বলে জানায় সংস্থাটি। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট। পবিত্র হজ ও ওমরা পালনে সারা বিশ্ব থেকে প্রতি বছর সৌদি আরব যান প্রায় কয়েক কোটি মানুষ। এর মধ্যে কয়েক লাখ বাংলাদেশি ধর্মপ্রাণ মুসল্লিও রয়েছেন। সারা বছর ওমরা পালনে গেলেও রমজান মাসকেই বেছে নেন বেশিরভাগ মানুষ। তবে এবছর ওমরা পালনে নতুন নির্দেশনা দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। বাধ্যতামূলক করা হয়েছে মেনিনজাইটিসের টিকা। সৌদি আরব সিভিল এভিয়েশন ও স্বাস্থ্য মন্ত্রণালয় সম্প্রতি এ সংক্রান্ত নির্দেশনা জারি করে। তবে এই সিদ্ধান্ত কার্যকর নিয়ে ছিল নানা সংশয়। আগামী 10 ফেব্রুয়ারি থেকে সৌদি গমনে এই টিকা লাগবে বলে জানান বেবিচকের ফ্লাইট স্ট্যান্ডার্ড ও রেগুলেশন মেম্বার গ্রুপ ক্যাপ্টেন মুকিতুল আলম মিয়া। সৌদি আরব কিছু টিকা আবশ্যিক করেছে তাদের যারা সৌদি আরবে ভ্রমণ করবে তাদের বিষয়ে। এটা নিয়ে বেশ কিছু কনফিউশন ছিল। 10 দিন যাত্রার 10 দিন আগে নিতে হবে এবং এটা 10 ফেব্রুয়ারি থেকে কার্যকর। সো একটা কনফিউশন আছে যে 1 তারিখ থেকে কার্যকর না 10 তারিখ থেকে কার্যকর। মোটামুটি আমরা আমাদের তথ্য নিতে পেরেছি যে 10 ফেব্রুয়ারি থেকে সৌদি আরবে কার্যকর হবে। পাশাপাশি ওমরা ভিসায় সৌদি না গেলেও কোনো ব্যক্তি ওমরা করতে চাইলে তার জন্য এই টিকা বাধ্যতামূলক হবে বলেও জানান তিনি। সৌদি মিনিস্ট্রি অফ হেলথ এবং সৌদি সিভিল এভিয়েশনের যে সার্কুলারগুলো আছে সেইগুলো পর্যালোচনা করলে দেখা যায় যারা ওমরা ভিসায় যাবে অথবা যে কোনো ভিসায় ওমরার উদ্দেশ্যে যাবে অথবা ভিজিট ভিসায় সৌদি আরব যাবে বাংলাদেশিদের জন্য মেনিনজাইটিসের টিকাটা ম্যান্ডেটরি। তবে 1 বছরের নিচে শিশু ও 3 বছরের মধ্যে এই ভ্যাকসিন নেওয়া ব্যক্তিদের জন্য এই টিকা নেওয়ার প্রয়োজন নেই বলেও জানান তিনি। ওই টিকা দিতে হবে এরকম কিছু এখানে নাই। মানে ওই আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা।